চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে এমপিওভুক্ত শিক্ষকরা। এক সপ্তাহ পরে ২১-এর বইমেলা চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল বরাদ্দ পেলেন কেবল প্রকাশকরাই। ঢাকায় সরবরাহ বাড়ায়, সবজি ও মাছের দাম কমেছে, একই রকম আছে সিলেট ও রংপুরে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি শামীম আল আমিন। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। সুপারস্টার লাইটিং, যে আলোয় আলোকিত দেশ। মানিকগঞ্জে বাসে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বাস চালক এবং তার সহযোগীকে আদালতে নেওয়া হয়েছে। আর সাক্ষ্য নেওয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মেয়েটিকে। মামলার তদন্তকারী কর্মকর্তা মাকসুদা পারভিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মানিকগঞ্জ আমলি আদালত ৩-এ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই অভিযুক্তদের জবানবন্দি ও সাক্ষ্য নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আওতায় এই ঘটনায় একটি মামলা করা হয়। এর আগে ধর্ষণের দায়ে অভিযুক্ত গাড়ির চালক দীপু মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। তার জবানবন্দির ভিত্তিতে হেলপার আবুল কাশেমকে সাভারের নবীনগর থেকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের দায় স্বীকার করেছে। যাত্রী নামিয়ে দিয়ে ওই মেয়েটারে নিয়ে গেছে আর কি তোরার দিকে। জানা আমার দেখছে, আমার দেওয়ার পর ওন থেকে আর কি গাড়িটা ঘুরাইছে, ঘুরিয়ে তারপরে লোকে আপনার ওই পাম্পের ওই জায়গা আর কি, ওই জায়গা আধা ঘন্টার মতো এনে ফেসলা করছে। ওনে পরে লোকজন আসছিল দেখে ই করতে পারে নাই, পরে ফিশারি জায়গা আর কি এই আইনা তারপরে এই মেয়েটার সাথে এমনি চলাপাল্টা করছে। করার পর পরে আমি পিসের গাড়িতে আসছিলাম, ওই জায়গা থেকে আর কি আইসা দেখে তো মেয়েটা পরে এসে পরে থেকে আর কি টাইনা নিয়ে এসে এই জায়গা। রেপ করার অপরাধে বাসের ড্রাইভারকে মারধর করছে। এই সংবাদের প্রেক্ষিতে আমাদের অফিসার সেখানে যায়, যে দেখে মেয়েটা কান্নাকাটি করছে এবং ওই বাসের ড্রাইভারকে বেশ কিছু মারধর করছে। বরিশালের সদর রোড এলাকায় পুলিশের উপর হামলা চালিয়েছে শিবির কর্মীরা। এতে আহত হয়েছে ২ পুলিশ। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। সকালে নগরীর আশ্বিনী কুমার টাউন হল চত্বর এলাকায় শিবির মিছিল করে পুলিশের উপর হামলা চালায়। এ সময় ৩ পুলিশ আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবির কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এতে আহত হয় আরও ১০ জন। তাজরিন ফ্যাশনে আগুনের ঘটনার ২ মাস পেরিয়ে গেল, এখনো অনেক শ্রমিকের খোঁজ পাননি তাদের স্বজনেরা। ১১১টি লাশের মধ্যে শনাক্ত করা হয়েছে ৫৮টি। নিখোঁজ শ্রমিকদের স্বজনদের দাবি, দ্রুত ডিএনএ টেস্টের রিপোর্ট বের করে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সকালে গার্মেন্ট মালিক শ্রমিক সংহতি কর্মীরা তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্বজনদের নিয়ে আশুলিয়ার নিশ্চিন্তপুরে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানায়। এ সময় একটি নাটিকার মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। পরে তারা একটি মৌন মিছিল করেন। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা তাজরিন ফ্যাশনস লিমিটেডের মালিকের বিচার দাবি করেন। মালিক কোথায়? আমরা জেনেছি তিনি কানাডিয়ান সিটিজেন। তার মানে কি বাংলাদেশে এখন এমনটি শুরু হবে যে পালিয়ে যাওয়ার রাস্তা তারা বিদেশে পাকাপোক্ত করে এখানে মানুষ পুড়িয়ে মারবে, আর মানুষ পুড়িয়ে মেরে সেই অর্থ দিয়ে তারা বৃত্তের বৈভব করবে, পাহাড় করবে। এটি দেশবাসী, মুক্ত স্বাধীন বাংলাদেশের মানুষ সেটা কোনো অবস্থায় মেনে নেবে না। আমরা তাদেরই প্রতিনিধি। আমার ওয়াইফ চাকরি করতে তাজরিন গার্মেন্টসে। সে সকাল ৮টায় ডিউটিতে আসছে, ডিউটির থেকে লাঞ্চে বাসায় গেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আসার পর ডিউটিতে আসছে। এ পর্যন্ত আর আমার ওয়াইফের দেখা আমি পাই নাই। কোথাও খোঁজ পাইনি, সব জায়গায় খোঁজাখুঁজি করছে। আমার কথা হলো মালিক আমাদের লাশটা দেখ, মালিক আমাদের লাশটা দেখ, আর যদি লাশ না দে এর জন্য মালিকের কঠোর শাস্তি হওয়া দরকার। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
28 জানুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এই চুক্তি সইয়ের কথা রয়েছে। এর আগে দুই দেশের মধ্যে গঠিত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে চুক্তির বিষয়ে আলোচনা হয়। বইমেলার প্রস্তুতির খবর। আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, লেখক পাঠকের প্রাণের এই মেলা এবার হবে শুধুই প্রকাশকদের। চাপ থাকলেও স্টল পাচ্ছে না কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন। একাডেমির ভেতরে সীমাবদ্ধ মেলায় এবার স্টল বরাদ্দ পেয়েছে 234টি প্রতিষ্ঠান। মেলার প্রস্তুতি নিয়ে দেখুন পার্থ সঞ্জয়ের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান বাবু। ফেব্রুয়ারির আগেই বাংলা একাডেমি প্রাঙ্গণ যেন আবার হাসতে শুরু করে। বাঙালির চেতনার মাস ফেব্রুয়ারিতে এই প্রাঙ্গণ ঘিরে যে বসে লেখক আর পাঠকের সেতু বন্ধনের মেলা। বছর ঘুরে সেই ক্ষণে একাডেমি জুড়ে এখন মেলার জোর প্রস্তুতি। অন্য বছর বইমেলার মধ্যে অনেক কিছু ঢুকে যায় যেগুলো বইমেলায় থাকা উচিত না। এই দিকে লক্ষ্য রেখে আমরা একটি পরিচ্ছন্ন বইমেলা উপহার দেওয়ার জন্য শুধুমাত্র বাংলা একাডেমির ভেতরেই এই বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু প্রকাশকদের বইমেলা 234টি প্রকাশনা প্রতিষ্ঠানের 397টি ইউনিট থাকবে। বাংলা একাডেমির এমন সিদ্ধান্তে খুশি লেখক প্রকাশক। বইমেলা রাস্তায় যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানের ওই পারে যাবে না, এবং অনেক ধরনের স্টলই বরাদ্দ হবে না। বাংলা একাডেমি সেভাবেই এগিয়েছে এবং প্রকাশকদেরকে নিয়েই বাংলা একাডেমি কমিটি গঠন করেছে এবং মিটিং হয়ে নীতিমালা যা প্রণয়ন করার সব হয়ে গেছে। আমি মনে করি এর একটা মূল্য আছে। আর বাংলা একাডেমির বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে। অপেক্ষাকৃতভাবে যদি বলি গত বছরের তুলনায় ঘিঞ্জি হবে কিনা, তাহলে আমি বলবো যে না, তা হবে না। তবে স্থান সংকুলানের বিষয়ে অনেকের দাবি মেলাকে বাইরে ছড়িয়ে দেওয়া হোক। তার মানে এই না যে বইমেলাটাকে বাংলা একাডেমির ভেতরেই সংকুচিত করে রাখা হবে। প্রতিদিন প্রকাশকের সংখ্যা বাড়ছে, বইয়ের সংখ্যা বাড়ছে, কিন্তু আর বাংলা একাডেমির জায়গা কিন্তু কমছে। এইখান থেকে মেলাটাকে বের না করতে পারলে মেলাটা কখনোই বড় হবে না। এবারের বইমেলার নীতিমালায় নিষিদ্ধ করা হয়েছে ডোরেমন, পোকেমনের মতো বই। মেলা উৎসর্গ করা হচ্ছে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মতো বেসরকারি স্কুলের শিক্ষক ও কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে। সকালে 9টার দিকে শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই অবস্থান ধর্মঘট শুরু করে। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কো চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবারের মতো আজকেও প্রশাসন প্রেস ক্লাবের সামনে স্বাভাবিকভাবে অবস্থান করতে দিচ্ছে না। এদিকে সকাল 10টায় শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও রফিকুল ইসলাম মিয়া সহ বিএনপির অন্য নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। তারা বলেন, এই আন্দোলন যৌক্তিক। এই সরকার যদি দাবি বাস্তবায়ন না করে তাহলে বিএনপি ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করবে। এ নিয়ে কথা বলবার জন্য আমরা এখন চলে যাচ্ছি প্রেস ক্লাবে। সেখানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আমরা জেনেছিলাম যে বিরতি চলছিল, শিক্ষকদের যে ধর্মঘট চলছে, সেখানে এখন কি অবস্থা দেখছেন? শামীম, আপনি যেমনটি বলছিলেন যে এই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে যেই তাদের দাবির প্রেক্ষিতে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে যে অবস্থান কর্মসূচি চলছিল, সেই অবস্থান কর্মসূচি বিরতি দিচ্ছিল। এখন আবার এই জুমার নামাজ শেষ হওয়ার পরে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সদস্যরা, নেতা কর্মীরা তারা আবারও প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছেন এবং এখানে তাদের যে সময় নির্ধারণ করা হয়েছিল যে 2:30টার পরে তারা আবারও এখানে অবস্থান কর্মসূচি শুরু করবেন, সেই উদ্দেশ্যে আবারও বিভিন্ন খান থেকে তাদের খাওয়ার বিরতি এবং একই সাথে হচ্ছে জুমার নামাজের বিরতি শেষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সদস্যরা জড়ো হতে শুরু করছেন প্রেস ক্লাবের সামনে। আশিক, বিএনপি নেতাদের সংহতি প্রকাশকে শিক্ষক কর্মচারীরা কিভাবে দেখছেন? বিএনপি সকাল থেকেই আমরা গতকালও দেখেছি সদস্য মওদুদ আহমেদ এই দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন এবং আজকে সকালবেলা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপির আরো বেশ কয়েকজন নেতা
তাদের শিক্ষকদের এই দাবির সাথে ঐক্যমত প্রকাশ করেছেন। এবং এখানে আমি যারা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতারা রয়েছেন তাদের সাথে সদস্যদের সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এর ফলে এই বিএনপির এই নেতারা আপনাদের এই দাবির সাথে সংহতি প্রকাশ করার ফলে আপনাদের এই দাবির কোনো ধরনের রাজনীতিকরণ করা হচ্ছে কিনা। তারা আমাদের জানিয়েছেন যে এটি আসলে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে শ্রেণী পেশা, এটা পেশাজীবীদের একটি সংগঠন এবং পেশাজীবীদের এটি দাবি, এবং এই দাবির সাথে সমাজের সর্বস্তরের মানুষের মতন রাজনীতিবিদরাও সংহতি প্রকাশ করতে পারেন এবং তারা একে স্বাগত জানিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে তাদের এই দাবি কোনো অর্থে কোনো রাজনৈতিক দলের দাবি নয়। আশিক, তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমরা যতটুকু জানতে পেরেছি এখন আবার 2:30টার পরে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পরে আসলে ঠিক জানা যাবে যে সামনে তারা আবার কি ধরনের কর্মসূচি দিচ্ছেন। তবে এখানে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের এই অবস্থান কর্মসূচি সকালবেলা যেমনটি চলেছে, হয়তো বৃহত্তর ক্ষেত্রে এটি রাতেও তারা এই প্রেস ক্লাবের সামনেই তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে পারেন এমন ধরনের আভাস দিয়েছেন তারা। তবে তাদের যে এই নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের জায়গা থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে তাদের সামনে আবার কি ধরনের কর্মসূচি আসতে পারে তা সঠিকভাবে জানা যায়নি। হয়তো আজকের কর্মসূচি শেষ হওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে তাদের এই কর্মসূচি কোন দিকে যাচ্ছে। আশিক মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকার কাঁচা বাজারগুলো এই সপ্তাহে কিছুটা স্বস্তি ফিরে এনেছে ক্রেতাদের জন্য। শীত আর কুয়াশা কিছুটা কমায় সরবরাহ ভালো, তাই সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। একই কারণে মাছের দামও কম, চালের দাম নতুন করে আর বাড়েনি। তবে দাম বেড়েছে আমদানি করা রসুন এবং আদার। শুক্রবারের বাজারের খবর জানাচ্ছেন জাহেদুল ইসলাম। টানা কয়েক সপ্তাহ দাম বেশি ছিল সবজির, তবে এ সপ্তাহে দাম কিছুটা কমেছে। শীত আর কুয়াশা না থাকায় সরবরাহ ছিল পর্যাপ্ত। শীতে সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। নতুন আলু কয়েক সপ্তাহ ধরে কেজি 35 টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে 20 টাকায়। ফুলকপি 30 টাকা থেকে কমে 25 টাকা। সিমের দাম গত সপ্তাহে 35 থাকলেও শুক্রবার ছিল 30। টমেটো, গাজর, শসা সহ অন্যান্য সবজির দামও কমেছে। খুশি ক্রেতা বিক্রেতা। বেশি দাম হলে কাস্টমারের কিনতে সমস্যা, আমাদেরও চালান বেশি লাগে। কুয়াশা তো গেছে অনেক দিন হয়েছে, যার ফলে আস্তে আস্তে মালের দাম অনেক কমে যেতেছে। আজকে বাজারে তুলনামূলকভাবে কিছুটা কম। দাম কমাতে আমরা খুবই খুশি এবং আরো যদি এইটা কন্টিনিউ থাকে তাহলে আমরা আরো খুশি হব। সরবরাহ ভালো থাকে পেঁয়াজের দাম কমেছে, তবে উত্তাপ ছড়িয়েছে আমদানি করা রসুন এবং আদা। কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। এছাড়া 2 কেজি ওজনের আটার প্যাকেটে দাম 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 78 টাকায়। ময়দা 95 থেকে বেড়ে শুক্রবার বিক্রি হচ্ছে 98 টাকায়। অন্যান্য মুদি পণ্যের দাম আগের মতো। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তো আপনার তুলনামূলকভাবে আদা আর রসুনের দামটা বাড়ছে। যেমন আপনার পার কেজি আপনার রসুন আর আদা 35 থেকে 40 টাকা। এখন আমদানি কম হচ্ছে, এই জন্যই দাম বেশি, এবং আমদানি যখন আবার বেশি হয় তখন আবার দাম কমে যায়। এদিকে চালের দাম নতুন করে আর বাড়েনি। বিক্রেতারা বলছে মিল থেকে চালের সরবরাহ পর্যাপ্ত। বর্তমানে ধানের দাম ঊর্ধ্বগতি আর ওয়েদারের কারণেও সমস্যা আছে, এই জন্য বাজার বেশি। গত সপ্তাহে এখন মোটামুটি এই সপ্তাহের মধ্যে উঠানামা করে না, যেরকম ছিল এরকমই আছে। এদিকে নদ নদীতে পর্যাপ্ত পরিমাণে ধরা পড়ায় দেশি মাছের দাম কমেছে। ভারত এবং মিয়ানমার থেকে আমদানিও বেড়েছে, তাই কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। চলে যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রামের বাজারে সবজির দাম বেড়েছে, কমেছে মাছের দাম, তবে বেড়েছে আদা ও রসুনের দাম। এছাড়া 260 কেজি ওজনের একটি কোরাল মাছ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকা দরে। চট্টগ্রামের বাজারের খবর জানাচ্ছেন মাইনুদ্দিন দুলাল। আমি আছি নগরীর কাজিরদৌরি এলাকার একটি বাজারে। আমার পেছনে দেখা যাচ্ছে একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে, যেটির ওজন 260 কেজি। দোকানিরা বলছেন এটি তারা 800 টাকা কেজিতে বিক্রি করবেন। দোকানিরা জানাচ্ছেন এই সপ্তাহে সামুদ্রিক মাছ ভালোই ধরা পড়ছে এবং সামুদ্রিক মাছের দামও কিছুটা কমে এসেছে। তবে দুঃসংবাদ মুদির বাজারে, বিশেষ করে রসুন এবং আদার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত সপ্তাহে যে রসুন বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকায়, সেটি এ সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকায়। যে আদা বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকায়, সেটি বিক্রি হচ্ছে 110 টাকায়। অস্বাভাবিক দাম বাড়ার কারণে ক্রেতারাও ক্ষুব্ধ। প্রায় 1450 বছর আগে 12ই রবিউল আউয়ালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
দিনটি উপলক্ষে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের শাহজাহানপুর থেকে একটি র্যালি বের করে। এছাড়া বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ইসলামের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সমগ্র আরব বিশ্ব যখন কুসংস্কার ও পৌত্তলিকতার অন্ধকারে ডুবে যেতে বসে, তখন মহান আল্লাহ মহানবীকে মানব জাতির ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছিলেন। তাই মহানবীর জন্ম ও ওফাত দিবস 12ই রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। বিশেষ ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিশ্বের কোটি কোটি মুসলমান। অনেক বড় ঈদ, রাসূলের দিন, রাসূলের ওফাত ও জন্ম এই দিনে হয়েছে, তাই আমরা আজকে আনন্দিত। 12ই রবিউল আউয়াল ঈদের জন্মদিন, তাই আজকে খুশির দিন। আমরা সব দুনিয়ার লাগি আলোচনা করি যে সবাই ভালো থাকুক, সুখে থাকুক, নবীর আদর্শকে দুনিয়ার মধ্যে প্রচার করতে পারি, হানাহানি কোনো কিছু থাকবে না। আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তির ধর্ম কায়েম করতে চাই। চলছে সংবাদ সংযোগ, ফিরছি আরও কিছু খবর নিয়ে। শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। উৎসবের আমেজ দলীয় নেতাকর্মীদের মধ্যে। শীতেও যমুনা নদীর হঠাৎ ভাঙন, হুমকির মুখে 6 গ্রাম ও কৃষি জমি। চলো বহুদূর, সব কনফিউশন পেছনে ফেলে অজানার নতুন অ্যাড্রেসে প্রথমবার কিছু করার এক্সাইটমেন্টের তো তুলনা হয় না। ভয় কি শিফট, ডিলিট? তুমি সেই ঘটনা পৃথিবী যা ঘটবার অপেক্ষায়। সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক আর ইন্টারনেট নিয়ে সাথে আছে গ্রামীণফোন, সব সময় সবখানে। চলো একসাথে, চলো বহুদূর। গ্রামীণফোন। G for God fearing, P for plain living, H for high thinking. GPH বাংলাদেশে একমাত্র GPH এর আছে শতভাগ পরিশোধন ব্যবস্থা। সুদৃঢ় দেশ গড়ার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় GPH 60 গ্রেড ও 500 WTMT বার। GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। একটি 500 গ্রাম ফ্রেশ ফুল ক্রিমের সাথে 200 গ্রাম চিনি এবং একটি 250 গ্রাম ফ্রেশ ফুল ক্রিমের সাথে একটি চামচ ফ্রি। হবে মামার সাথে মামি, হবে রুমির সাথে সুমি, হবে কথা কিংবা গল্প, হবে খরচ খুবই অল্প, হবে সকাল কিংবা সাজে, হবে কথা এবং কাজে, হবে মন থেকে ভালোবেসে, হবে সারা বাংলাদেশে। কিন্তু কি হবে? এবার রবির জয় 21-এ একটি রবি প্রিয় নম্বরে কথা হবে প্রতি 10 সেকেন্ড মাত্র 4.25 পয়সায়, আর অন্য অপারেটরে প্রতি 10 সেকেন্ড মাত্র 10 পয়সায়। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। দুই বছরের ওয়ারেন্টি যুক্ত গাজী পাম্প। কিনবেন যখন একবারই কিনুন, গাজী পাম্প কিনুন। এফএনএফ ক্র্যাকার্স, একদম দুধের স্বাদ, নানা মনের নানা রং, এখানেও তাই, কিন্তু স্বাদ একটাই। এফএনএফ ক্র্যাকার্স একটি ড্যানিশ পণ্য। আমি কি কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছি? না, চাওনি তো। তাহলে একটা জিনিস চাই। চাও। একটা ডায়মন্ডের নেকলেস খুব পছন্দ হয়েছে, একদম বাংলালিংক দামে। এইটুকু শখ তো আমি করতেই পারি, তাই না? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক।
আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। শেষ সপ্তাহে পা দিতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ হওয়ার আগে অনেকের জন্যই এটি হবে মেলা চলাকালীন শেষ ছুটির দিনও। তাই সকাল থেকেই বাণিজ্য মেলা ছিল অনেক মানুষের পদচারণায় মুখরিত। সেখানে রয়েছেন সহকর্মী রাহি হোসেন। সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বাণিজ্য মেলায়। রাহি, দেখতে পাচ্ছি দুপুর হলেও এখন অনেক মানুষের সমাগম বাণিজ্য মেলায় চলছে। আপনার পেছনে আমরা সেটি দেখতে পাচ্ছি। তো কিরকম দেখছেন, মানুষ কিরকম কেনাকাটা করছে শেষ দিনের, বিশেষ করে শেষ শুক্রবার বলা যেতে পারে মেলাটি শেষ হওয়ার, কেমন দেখছেন বেচা কেনা? শামীম, আমি আপনাকে জানিয়ে রাখি যে গত 24 দিনের চেয়ে আজকে মেলায় সবচেয়ে বেশি ভিড়। সকাল থেকে মানুষজন আসা শুরু করেছে, তো বিকেলে আরও ভিড় হবে বলে আশা করছেন বিক্রেতা সহ এবং এখানকার যারা আয়োজক কমিটি আছেন তারা সবাই। পাশাপাশি এখানে আজকে পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে প্রায় 2,50 লক্ষ টাকার মতো। এই টাকার পরিমাণটা শুনে আপনি বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণ দর্শক এই মেলায় হয়েছিল। তো আজকের যেহেতু আজকের এই মেলার 25তম দিন চলছে এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন, তো সবাই আজকে এই মেলায় আসবেন এবং আমি বেশ কিছু ক্রেতার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই ধরনের একটি মেলায় আসতে পেরে তারা অনেকটাই খুশি। শামীম, আজ সাধারণত কি ধরনের ক্রেতারা মেলায় আসছেন রাহি? শামীম, এখানে সব ধরনের ক্রেতাই মেলায় এসছেন আজকে। শুধু যে ঢাকা থেকেই ক্রেতারা এসছে, ঢাকার বাসিন্দারা বা ঢাকায় যারা থাকেন তারাই যে মেলায় এসছেন তা নয়, ঢাকার বাহিরের বিভিন্ন জেলা থেকেই এই এলাকায় আজকের এই মেলাতে এসছেন এবং তারা এসে আজকে শেষ মেলা উপলক্ষে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা কিছু হলেও কেনাকাটা করছেন। শামীম, মেলার আরো প্রায় 7 দিন রয়েছে, যদিও 25 দিন চলে গেছে। সেই ক্ষেত্রে মেলা নিয়ে কোনো ধরনের অভিযোগ বা ভোগান্তির কথা কি আপনি শুনেছেন? আমি বেশ কিছু ক্রেতার সাথে এবং যারা দর্শক বা দর্শনার্থীরা এখানে এসছেন তাদের সাথে কথা বলেছি, তারা মেলায় সেই ধরনের কোনো বিশৃঙ্খলা দেখতে পাননি। পাশাপাশি আইন শৃঙ্খলার প্রতি তারা অনেকটাই খুশি, কেননা এখানে এর আগে যে ধরনের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ ছিল গত বছরে, এবছর সেই ধরনের কোনো অভিযোগ তারা পায়নি। পাশাপাশি টিকিট কিনতে যেও সেই ধরনের কোনো সমস্যায় তারা পড়েনি। রাহি, আরেকটি বিষয় আমরা জানি যে মেলা যখন শেষের দিকে থাকে, বাণিজ্য মেলা, অনেক সময় বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকে, নানা ধরনের পণ্যের সমাহার নিয়ে তারা নানা ধরনের লটারির ব্যবস্থা থাকে। তো এ ধরনের বিশেষ ছাড় বা বিশেষ কোনো আয়োজনের খবর কি আপনি আমাদের দর্শকদের দিতে পারেন? স্বামী, আপনাকে আমি বলছি যেটা যে এখন পর্যন্ত আমি সকাল থেকে মেলায় ঘোরাফেরা করছি এবং বিভিন্ন স্টলে গিয়েছি, তারা ওই ধরনের কোনো লটারির ব্যবস্থা করেননি। তারা শুধু একটি জায়গায় লটারির ব্যবস্থা করেছে, একটি স্টলে। সেখানে ক্রেতারা যদি 150 টাকার একটি জিনিস কিনে তাহলে একটা লটারির কুপন দিচ্ছে এবং সেটা মেলার শেষ দিনে অনুষ্ঠিত হবে। এবং আর অন্য সব যে স্টলগুলো আছে সেগুলোতে সবাই অফার দিয়ে যাচ্ছেন যে একটি কিনলে একটি ফ্রি, এই ধরনের অফার কম বেশি সব দোকানেই বিক্রেতারা দিয়ে যাচ্ছেন। শামীম, রাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক চাইলে ছুটির দিনে আপনিও চলে যেতে পারেন ঢাকার আগারগাঁয়ের বাণিজ্য মেলায়। সেখানে মেলা শেষ হওয়ার আগের শুক্রবারে ভিড় করেছেন অনেক দর্শনার্থী। শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখানে দুপুরে একটি অনুষ্ঠান শেষে যাবেন রাঙ্গুনিয়ার জনসভায়। এ উপলক্ষে রাঙ্গুনিয়া সেজে উঠছে নতুন সাজে। রাজীব বড়ুয়ার তোলা ছবিতে আরো জানাচ্ছেন আজাদ তালুকদার। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয় কনভেনশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই তিনি যাবেন রাঙ্গুনিয়া। সেখানে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া কর্ণফুলী জুট ও ফুরাত কার্পেট মিলটি সরকারিভাবে উদ্বোধন করবেন তিনি। বিকেল 3টায় রাঙ্গুনিয়া হাই স্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী হিসেবে ছাড়াও বিরোধী দলীয় নেত্রী হিসাবেও গত 13 বছরের মধ্যে তিনি আসেননি। এই 13 বছর পর তিনি আবার প্রথমবারের মতো রাঙ্গুনিয়ায় আসবেন। প্রধানমন্ত্রীর আসার খবরে দারুণ খুশি এলাকার মানুষ। উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সবাই নিজ নিজ উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার সেই জুট মিল থেকে শুরু করে চন্দ্রকোনা পর্যন্ত শহ উদ্যোগে আলোকসজ্জা করছেন, বর্ষার করছেন, ব্যানার করছেন। অনেক ভালো লাগছে আমার রাঙ্গুনিয়ায় এই যে প্রধানমন্ত্রী আসতেছে, আমরা অনেক খুশি, অনেক আনন্দিত।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, তাদের মাঝে ফিরে এসেছে চাঙ্গা ভাব। প্রধানমন্ত্রী আসবে বলে আমার প্রত্যেকটা সহযোগী সংগঠন, মূল সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য তারা খুব উৎসুক হয়ে বসে আছে। প্রধানমন্ত্রীর এই সফরে গুরুত্বপূর্ণ নানা বক্তব্য থাকবে বলে আশা করছেন আওয়ামী লীগের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মহাজোট সরকারের প্রায় শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জনসভা থেকে প্রধানমন্ত্রী রাজনীতির কি দিক নির্দেশনা দিচ্ছেন সেটা এখন দেখার বিষয়। আজাদ তালুকদার, ৭১, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। সারা দেশে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগ এবং কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল ও ভোলার উপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ৩০শে জানুয়ারির পর সারা দেশের তাপমাত্রা বাড়ার আশা করছে আবহাওয়া অধিদপ্তর। বিশ্ব বিতর্ক প্রতিযোগিতায় একটি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের ২ বিতার্কিক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ বিতার্কিকের সেই সাফল্যের গল্প শোনাচ্ছেন নয়ন আদিত্য। ৩রা জানুয়ারি ২০১৩ জার্মানির বার্লিনে চলছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। নেদারল্যান্ডস আর ইসরায়েলের তার্কিকদের সাথে তখন তুমুল যুদ্ধ চলছে ২ বাংলাদেশি তরুণের। ফলাফল যখন ঘোষণা, তখন উড়ল বাংলাদেশের পতাকা। ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা এমন দেশগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আকিব ফারহান হোসেন ও রাতিব মুর্তজা আলী। This tournament is very huge. It's the world's biggest non-sporting event. It's also the world's biggest student event. He wasn't born a good debater. He didn't practice to become a good debater. His lifestyle, his university, the books he reads, the internet articles he follows, these things make a good debater. পৃথিবীর ৮২টি দেশের প্রায় ১৫০০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। ১২টি ধাপ পেরিয়ে আসে বাংলাদেশের এ যাবৎকালের সেরা সাফল্য। Now hopefully that we are winning world championships. This is not our last world championship. We're going to win more from now on. কারণ psychological ceilingটা it's been broken. আগে আমরা পার্টিসিপেট করতাম আর আমাদের মেন্টালিটিটা ছিল না যে আমরা চ্যাম্পিয়নশিপ জিতবো। এখন থেকে ইটস গোয়িং টু বি মোর দ্যাট না, উই আর গোয়িং দেয়ার টু উইন অ্যান্ড উই আর এক্সপেক্টেড টু উইন বিকজ উই আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। আকিব যোগ করেন, এদেশের তরুণরা আগে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে অনুসরণ করত। এখন অবস্থা বদলেছে। অন্য দেশের শিক্ষার্থীরাই বরং এখন বাংলাদেশের বিতার্কিকদের অনেক গুরুত্ব দিচ্ছে। এটিও একটি বড় সাফল্য। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। সাভারে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ রেজাউল করিম মারা গেছেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় এলাকার বাঁশমহল ও বালুরগদি দখল নিয়ে ছাত্রলীগের ২ গ্রুপের বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে রেজাউল করিম গুলিবিদ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে মারা যান রেজাউল। এদিকে সাভার থানা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম এই ঘটনার বিচার দাবি করেছেন। শীতে যমুনা নদীতে হঠাৎ করে শুরু হয়েছে ভাঙন। ৪ মাসের ভাঙনে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৭০০ মিটার এলাকা নদী গর্ভে ধসে পড়েছে। হুমকির মুখে অন্তত ৬টি গ্রাম সহ অসংখ্য কৃষি জমি। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজের তথ্য ছবিতে প্রতিবেদন। শীতের শান্ত যমুনা নদী হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে। ৪ মাসের ভাঙনে পাঁচঠাকুরি শিমলা, দুম্বারপাড়া শিমলা, পার শিমলা, চাননগর ও হালদারপাড়া গ্রামের ৭০০-রও বেশি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। বাহুকা গ্রামের কাছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাঘমোড় এলাকার অন্তত ৭০০ মিটার এলাকা নদী গর্ভে ধসে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা। সব হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। শীতকালে যমুনা নদীর এমন ভাঙনের তাণ্ডব দেখে বর্ষা মৌসুম নিয়ে চিন্তিত এই অঞ্চলের মানুষেরা। ৫০০ বাড়ি ভেঙে গেছে, তার খোঁজ নাই, লোক কনে কনে থাকে বিচে ঘুরতেছে, তার কষ্ট হয়েছে খুব।
এখন ঘর তুলে থাকতেছি। যাবতে নদী ভাঙ্গন শুরু হয়েছে, এই 1 বছরের মধ্যে 5-6টা গ্রাম নদী গর্ভে একবারে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গন বন্ধে সিরাজগঞ্জ থেকে কাজীপুর